बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन सलातु वस्सलामु अला रसूलिहिल करीम ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রিয় সংগঠন ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র গড়ার প্রত্যয় দীপ্ত কাফেলা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত সমাজ রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার সংগঠন স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী শহীদী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী 14 নং দেবীপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই 15 নং দেবীপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভা সংগ্রামী সভাপতি, 15 নং দেবীপুর ইউনিয়নের সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব হাফেজ আবুল কালাম আজাদ, উপস্থিত নবগঠিত ভুল্লিশ থানার সম্মানিত আমির, ঠাকুরগাঁ জেলা শাখার সম্মানিত মজলিস শুরার সদস্য শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব আব্দুর রহমান, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁ সদর উপজেলার সম্মানিত সেক্রেটারি, প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঠাকুরগাঁ শহর শাখার সাবেক সংগ্রামী সভাপতি, একান্ত প্রিয় ভাই আদিউল ইসলাম, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচন করবেন সেই প্রিয় ভাই জনাব অধ্যক্ষ কফিল উদ্দিন, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী সভাপতি, যাকে আপনারা বিপুল ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিলেন, একজন সফল ভাইস চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আলমগীর হোসেন, যাকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আগামী দিনেও উপজেলা চেয়ারম্যান হিসেবে যাকে আমরা নির্বাচন করার ব্যাপারে আমরা মনোনীত করেছি। আপনারা দোয়া করবেন। অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত দেবীপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই পরন্ত বিকেলে দেবীপুর ইউনিয়নের ভাইদের সাথে মিলিত হওয়ার, তাদের সাথে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। মহান রব্বুল আলামিন যদি আমাকে সুযোগ না করে দিতেন, 2013 সালের সেই 31 মার্চ গ্রেপ্তার হওয়ার পরে ফেসিবাদী খুনি হাসিনা সরকার আমাকে নিয়ে যা পরিকল্পনা করেছিল, যা ষড়যন্ত্র করেছিল, যদি সেদিন তারা আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদের চক্রান্তকে, তাদের ষড়যন্ত্রকে যদি নস্যাৎ না করে দিতেন, তাহলে তো আজকের এই জনসভায় আমার উপস্থিত হওয়াটা অনেক কঠিন হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন খুনি হাসিনার সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করেছেন, আমাকে বাঁচিয়ে রেখেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যারা আইত বিধান এবং জীবন আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনের সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করেছি। আমরা রাসূলের দেখানো পথ অনুসরণ করে রাসূল যে ধরনের পৃথিবী উপহার দিয়েছিলেন, যে ধরনের সমাজ তৈরি করেছিলেন, যে সমাজে ছিল না কোনো হিংসা, বিদ্বেষ, অহংকার, যেখানে ছিল না কোনো সুদ, ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, যেখানে ছিল না কোনো ধর্ষণ, একটি নিরাপদ পৃথিবী তিনি উপহার দিয়েছিলেন বিশ্ববাসীর সামনে। যে বিশ্ববাসী সম্পর্কে বলা হয় সানা থেকে হাজরে মাউত পর্যন্ত একজন পথিক হেঁটে যাবে, আল্লাহ ব্যতীত কাউকে ভয় করবে না। একজন ব্যবসায়ী লক্ষ কোটি টাকা নিয়ে গভীর অন্ধকারে হেঁটে যাবে, আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষকে সে ভয় করবে না।
একজন নারী গভীর অন্ধকারে পথ চলবে, একাকী পথ চলবে, আল্লাহ ব্যতীত কাউকে সে ভয় করবে না, তার দিকে চোখ তুলে তাকানোর মতো কেউ থাকবে না, সবাই আল্লাহকে ভয় করবে। এই ধরনের একটি পৃথিবী উপহার দিয়েছিলেন আমাদের প্রিয় রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং একই ধরনের পৃথিবী শাসন করেছিলেন খোলাফায়ে রাশেদা, এবং দীর্ঘ সময় পর্যন্ত মুসলমানরা পুরো পৃথিবীকে এইভাবে নেতৃত্ব দিয়েছিলেন। এই ধরনের একটি বৈষম্যহীন ইনসাফের পরিপূর্ণ একটি পৃথিবী তারা শাসন করেছিল মুসলমানরা। আমাদের জন্য দুর্ভাগ্য, আজকে সেই শাসন ব্যবস্থা আমরা পাচ্ছি না, কোথাও নেই। আজকে সেই শাসন ব্যবস্থা না থাকার কারণে, রাসূলের দেখানো সেই পথ অনুসরণ না করার কারণে, তার আদরের সমাজ রাষ্ট্র পরিচালিত না হওয়ার কারণে আজকে বৈষম্যের শিকার হচ্ছি আমরা, জুলুমের শিকার হচ্ছি আমরা, অবিচারের শিকার হচ্ছি আমরা। আমাদের বোনেরা আজকে শুধুমাত্র রাস্তাঘাটেই অনিরাপদ নয়, কখনো কখনো ঘরের মধ্যেও তারা নিরাপদ নয়। বিগত সরকারে আমরা দেখেছি ঘরের ভিতরে জোরপূর্বক স্বামীকে বেঁধে রেখে তার চোখের সামনে তার প্রিয়তম স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। বাবা মাকে বেঁধে রেখে তাদের সামনে তার প্রিয়তম কন্যাকে ধর্ষণ করা হয়েছে। এই ধরনের বহু ইতিহাস আছে। তাদের মদতপুষ্ট ছাত্র সংগঠন, সন্ত্রাসী নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ, যাকে নিষিদ্ধ করেছে বর্তমান সরকার, ধর্ষণের সেঞ্চুরি করার পরে সেঞ্চুরি উৎসব পালন করেছিল। কি দুঃশাসনের মধ্যে ছিলাম আমরা, সম্মানিত ভাইরা আমার। আমরা আবার সেই রসুলের জামানায় ফিরে যেতে চাই, সেই কয়বার রাশেদার যুগে আমরা ফিরে যেতে চাই। আজকে মানুষ অধীর আগ্রহে সেই ধরনের একটি সমাজ এবং রাষ্ট্রের প্রত্যাশা করছে, কারণ জুলুম নির্যাতন সহ্য করতে করতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এখন মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়, তারা ইসলামের যুগ চায়। সম্মানিত ভাইরা আমার, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজটি করার চেষ্টা করছে। সেই রসুলের আদরে সাহাবীদের পথ অনুসরণ করে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমাদের প্রিয় কথা বাংলাদেশ জামাত ইসলামী তার জন্মলগ্ন থেকে কাজ করে যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশে একদল বিশ্বাসী মানুষ শাসন করবে। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, এমন একটি ঠাকুরগাঁওয়ের স্বপ্ন দেখি যেখানে একদল সৎ দক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব এই ঠাকুরগাঁওকে শাসন করবে, তারা নেতৃত্বে আসবে, যাদের নেতৃত্বে এমন ভাবে ঠাকুরগাঁও পরিচালিত হবে যেখানে চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, দখলবাজি থাকবে না, অবিচার থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, ধর্ষণ থাকবে না। আমরা এই ধরনের একটি ঠাকুরগাঁও গড়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সম্মানিত ভাইরা, আপনারা কি রাজি আছেন? সম্মানিত ভাইরা, আমরা এমন একটি ঠাকুরগাঁওর স্বপ্ন দেখি, আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে আর কোন আলেমকে জঙ্গি উপাধি দিয়ে, কোরআন হাদিস জাকাত আমাদের জঙ্গি ট্যাগ দিয়ে তাকে জেলখানায় যেতে হবে না। আমরা এমন একটি ঠাকুরগাঁওয়ের স্বপ্ন দেখি আর কোন আলেমের ঘাড়ে দেব কোন কলঙ্ক লেপন করে আমাদের ঘরে বন্দুক রেখে মিথ্যা মামলা দিয়ে তাদের কিছু আর ফাঁসির কাছে যাওয়া যেতে হয়। এই ধরনের যে বাংলাদেশের স্বপ্ন থেকে বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত ভাই আমার, আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে তাদের চোখ রাঙানিতে ভয় পাবে না। পাহারাদারি ভূমিকা রেখে আরেকটি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ হবে, সমতার ভিত্তিতে আচরণ হবে, কিন্তু মরণে করা আর কখনো সহ্য করবে না বাংলাদেশের শাসকরা। এই ধরনের একটি বাংলাদেশ আমরা মেরুদণ্ড সহ সোজাভাবে শক্তভাবে দাঁড়িয়ে থাকা একটি বাংলাদেশের স্বপ্ন দেখে আমাদের প্রিয় বাংলাদেশ জামাত ইসলামী বিগত 15 বছর আমরা মেরুদণ্ডহীন একটি বাংলাদেশ পেয়েছিলাম। পাখির মতো আমাদের ভাই ও বোনদেরকে সীমান্তে গুলি করে হত্যা করা হতো, আমরা তার কোনো প্রতিবাদ করতে পারিনি। আমাদের সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ করা হয় নাই। সম্মানিত ভাই আমার, আজকের যে দিনটি 25 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়, একটি ঐতিহাসিক দিন। 2009 সালের আজকের এই 25 ফেব্রুয়ারিতে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং দেশপ্রেমিক বিডিআর বাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য সেই ভারতের নির্লজ্জ সেনাকে
ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ সরকার আমাদের দুইটি বাহিনীর মধ্যে ক্লেশ লাগিয়ে দিয়ে, যুদ্ধ লাগিয়ে দিয়ে আমাদের দুইটি বাহিনীকে তারা ধ্বংস করেছে। আমাদের বাংলাদেশকে নিরাপত্তাহীন বাংলাদেশ পরিণত করার জন্য, আমাদের সীমান্তকে দুর্বল করে দেওয়ার জন্য আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যারা আমাদের দেশকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য যারা বীর সেনানীর ভূমিকা পালন করে, তাদেরকে দুর্বল করে দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে পদনত করার জন্য, আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য 57 জন সেনা অফিসারকে সেদিন তারা হত্যা করার নীল নকশা অনুসারে তারা হত্যা করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক, সেই ভারতের পরিকল্পনায় তখন কেবলমাত্র ক্ষমতার মসনদে আসা খুনি শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে দুইটা বাহিনীর মধ্যে যুদ্ধ সংঘটিত করে দিয়ে, দুই বাহিনীর মধ্যে লড়াই চালিয়ে দিয়ে নীরবে দূর থেকে শুধু তাকিয়ে রেখেছিল। আপনারা জানেন, সেনা অফিসারদের পক্ষ থেকে, বিডিআর এর অফিসারদের পক্ষ থেকে বারবার সাহায্য চাওয়া হয়েছিল, কোনো ধরনের সহযোগিতা সেখানে পাঠানো হয়নি তাদের জন্য। মানে নীরবে একটা সময় দেওয়া হচ্ছে, দুই পক্ষ যুদ্ধ করতে করতে মূল নেতৃবৃন্দ, মূল অফিসাররা সেখানে শেষ হয়ে যায়। আজও পর্যন্ত সেই ঘটনার সঠিক রহস্য উন্মোচন করা হয়নি। আমরা দেখেছি সেই সময় আওয়ামী লীগের তৎকালীন সেই নেতা জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের নেতৃত্বে সেই সময় এই ঘটনাটি সংঘটিত হয়েছিল। আমরা আজকের এই দিনে স্পষ্ট করে বলতে চাই, অবিলম্বে জাহাঙ্গীর কবির নানককে গ্রেফতার করতে হবে, অবিলম্বে মির্জা আজমকে গ্রেফতার করতে হবে, তাদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে বিডিআরের সেই পিলখানার হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে হবে। কেন আমাদের সাধারণ অফিসারকে হত্যা করা হলো, আমাদের বিডিআরের সৈন্যদেরকে কেন হত্যা করে আমাদের সীমান্তকে অলঙ্কৃত করে দেওয়া হলো, তার স্পষ্ট জবাব তাদেরকে দিতে হবে, এ রহস্য উন্মোচন করতে হবে। সম্মানিত ভাই আমার, দীর্ঘ 15 বছর ধরে আমরা একটি দুঃশাসনের মধ্যে ছিলাম। আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। 2014 সালে বিরোধী দলবিহীন একটি ভোট তারা সংগঠিত করেছিল। 5% ভোটকে তারা 20% বানিয়ে দিয়ে বিনা ভোটের নির্বাচনে নির্বাচিত হয়ে তারা জোরপূর্বক ক্ষমতায় বসেছে। 2018 সালের নির্বাচনে দিনের ভোট রাতের মধ্যে সেই ভোট দিয়ে তারা আবার ক্ষমতার মসনদে আসীন হয়েছিল। এরপর 2024 সালের ইতিহাস আপনাদের মনে আছে, দামি প্রার্থী, দামি নির্বাচন কমিশনার, সবকিছু দামি বানিয়ে তারা একটি নির্বাচন, পাতানো নির্বাচন দিয়ে আবার ক্ষমতার মসনদে এসেছে। বারবার যেহেতু জনগণের ভোটে তারা নির্বাচিত হয় নাই, সুতরাং জনগণ নিয়ে তাদের কোনো চিন্তা ছিল না, জনগণের অধিকার আদায়ের ব্যাপারে তাদের কোনো পেরেশান ছিল না। এই জনগণ মরে গেলেও তাদের কোনো লাভ নেই, তাদের কোনো ক্ষতিও নেই। এই জন্য জনগণের জন্য তারা কোনো কাজ করেনি। জনগণের উপর জুলুম চালিয়েছে, জনগণের উপর নির্যাতন চালিয়েছে, মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার ভঙ্গ করেছিল, আমাদের গণতন্ত্রকে ভয় হত্যা করে এখানে স্বৈরতন্ত্র, জুলুমতন্ত্র তারা প্রতিষ্ঠিত করেছিল। আমাদের 85 ভাগের মুসলমানের দেশে